বিএনপি কি সিলেটে শক্তিশালী? অবশ্যই ইনশাআল্লাহ শক্তিশালী। আপনার নেতৃত্বে বিএনপি শক্তিশালী? আমার নেতৃত্বে না, বিএনপির নেতৃত্বে বিএনপি শক্তিশালী। আমি সেখানে শুধু কোঅর্ডিনেট করে যাচ্ছি। আপনার এলাকায় বিদ্যুতের অবস্থা কেমন? কারণ আপনার এলাকায় প্রচুর প্রবাসীরা বিশ্বনাথ বালাগঞ্জে। আমি আপনাকে আমার বক্তব্যের প্রারম্ভিক সময় বলেছিলাম যে আমি 1000 কিলোমিটার বিদ্যুৎ উত্তোলন সংযোজন করেছিলাম। বিদ্যুতের সংযোজন ছিল, বিদ্যুতের সাপ্লাইও ভালো ছিল, কিন্তু আছে নতুন কোনো বিদ্যুৎ 1 ইঞ্চিও নতুনভাবে এই সরকারের আমলে সংযোজন হয় নাই, লাইন দেওয়া হয় নাই, বিদ্যুতের সংযোগ হয় নাই। কিন্তু বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ স্বাভাবিকভাবে আগে যেভাবে মানুষ বিদ্যুৎ পেত, ভোগ করতো, সেটা এখন নাই, সেই অবস্থা, সেই চিত্র এখন নেই। আর প্রতিনিয়ত আমার নির্বাচনী এলাকায় আমি জানি না কেন যেন এই গ্রামে গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমারগুলো চুরি হচ্ছে। আর এই ট্রান্সফরমার চুরি হওয়ার পরে যখন পল্লী বিদ্যুতের অফিসারদের কাছে গ্রাহকরা গিয়ে অভিযোগ করে, তখন তাদেরকে টাকা দিয়ে নতুন ট্রান্সফরমার আনতে হয়। আমি বাইদি শুনেছি, লোকমুখে জনগণ বলে, যে ট্রান্সফরমার চুরিরও একটি নাকি সিন্ডিকেট, আওয়ামী সিন্ডিকেট আছে, তারা চুরি করে নিয়ে যায়, এইগুলা আবার তারা বিক্রি করে, আবার এইগুলা অফিস থেকে আবার কিনে আনতে হয়। সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি শুনেছি এটা জনগণ। 111 থেকে কি মানুষ কোনো রাজনীতিবিদরা কোনো শিক্ষা নিয়েছে? আপনার কি মনে হয়? 111 থেকে রাজনীতিবিদরা শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি, এবং এটা রাজনীতি, দেশ এবং গণতন্ত্রের জন্য একটা লেসন এবং শিক্ষা হওয়া উচিত। কিন্তু এখন যে চিত্র, এটা আপনি যে আগে, আমি আপনার পূর্বের প্রশ্নে যাই, প্রথম যে আপনারা কেন নির্বাচনে গেলেন? আমরা তো এই সামরিক আদলে এই জরুরি সরকার, এই অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার যাতে লাস্টিং না করে, আর না থাকে, গণতন্ত্র যাতে ফিরে আসে, এর জন্যই তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে গিয়েছিলেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বেদনাগ্রস্তভাবে আমাকে বলতে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সিংহভাগ নেতারা 11ই জানুয়ারির এই চরম দুঃসময় থেকে তারা শিক্ষা নেন নাই। আর তারা শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। 11ই জানুয়ারি জরুরি আইন তো তাদের বিরুদ্ধে আসে নাই, এটা তো এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে, এবং এটা এসেছিল বাংলাদেশের সপক্ষের শক্তি বিএনপির বিরুদ্ধে, এটা এসেছিল বাংলাদেশের সপক্ষের স্তম্ভ বাইল ফলক জিয়া পরিবারের বিরুদ্ধে। তো তারা আর শিক্ষা নেবেন কি? তারা তো ওই 111 সরকারের, জরুরি সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন, তারা সেই পথে হাঁটছেন এবং সেই পথেই তারা নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, বিএনপিকে ধ্বংস করার সকল অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এই অপচেষ্টার অংশ হিসাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত সপ্তাহে জিয়ার চ্যারিটেবল ট্রাস্টের নামে যে ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অত্যন্ত অবৈধভাবে, বেআইনিভাবে এই মামলা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা। আপনি দেখেন, আমাদের নেত্রীর বিরুদ্ধে 4টি মামলা ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে 12টি মামলা ছিল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেছে যে MiG-29 মামলাটা খারিজ হবে না, এটা ট্রায়াল হবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ঠিক ওই শামসুদ্দিন মানিকদের মতো একটি বেঞ্চ, আওয়ামী বেঞ্চে দিয়ে সকল মামলা শেখ হাসিনার খারিজ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সকল নেতাদের দুর্নীতির মামলা তুলে নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া দূরে থাক, ট্রায়াল এই হাইকোর্টে এটা খারিজ করা দূরে থাক, আরও একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আপনি দেখেন, তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে মানি লন্ডারিং মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ওই সম্পদের মামলা ওই সময় রুজু করেছিল 111 সরকার, কিন্তু সেটা প্রমাণ করতে পারেন নাই। ওনার স্ত্রীর বিরুদ্ধে করেছিল, সুপ্রিম কোর্ট সেই মামলা স্থগিত করে দিয়েছে বেআইনি হওয়ার কারণে। তৎকালীন সময়ে জুবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া ছিল, সেটা স্থগিত করে দিয়েছিল এবং বাতিল করে দিয়েছিল। আজকে তারেক রহমানের বিরুদ্ধে আবার নতুন মানি লন্ডারিং মামলা, আবার জোরপূর্বকভাবে তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য, তার রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য, সারা দুনিয়ার কাছে তাকে বিতর্কিত করার জন্য, তার ভাব মর্যাদাকে বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে আপনি 21শে আগস্টের কেন্দ্রের মামলায় তাকে আসামি করা হয়েছে। তো মামলায় আসামি করা হয়েছে, কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা প্রুফ করার কোনো ক্ষমতা আইনিভাবে কোনো সরকারের নাই, তারাও পারবে না ইনশাল্লাহ। আজকে আপনি দেখেন,
এই তারেক রহমানের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে চিকিৎসার জন্য এই দেশে আসেন এবং সরকারও সেটা অনুমোদন দিয়েছে তৎকালীন সময়। তিনি অ্যাবসকন্ডিং না, তিনি চিকিৎসার জন্য এখানে আসেন। তার চিকিৎসা এখানে শেষ হয় নাই। এখানকার চিকিৎসকরা বলছেন তাকে এখানে আরও অবস্থান করতে হবে। এরপরেও সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অমান্য করে অবৈধভাবে নিম্ন আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন এবং তার মামলা ট্রায়ালে নিয়ে গিয়েছেন। আমি এর জন্যই বললাম যে আদালত আছে, আইন আছে, কিন্তু ন্যায় বিচার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস আলী সাহেব। বিশ্বনাথে একটি হত্যাকাণ্ড ঘটেছিল কিছুদিন আগে এবং একজন প্রবাসী হত্যাকাণ্ড ঘটেছে, শেখ তাহির আলী। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, তার পুরো পরিবার, তার ছেলে মেয়েরা ব্রিটিশ নাগরিক। তিনি এখন বয়স্ক অবস্থায় দেশে অবস্থান করতেন, বাড়িতে থাকতেন। তাকে দীর্ঘদিন যাবৎ সম্পদ নিয়ে তার প্রতিপক্ষের সাথে গণ্ডগোল ছিল এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে কয়েকবার আহত করেছে, তাকে হামলা করেছে, তাকে হুমকি দিয়েছে এবং তিনি বারবার এই বর্তমান এমপি শফিকুর রহমান সাহেবের কাছে গিয়েছেন। তিনি প্রোটেকশন চেয়েছেন, ওসির কাছে প্রোটেকশন চেয়েছেন, এসপির কাছে প্রোটেকশন চেয়েছেন। ওসি, এসপি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সংসদ সদস্য শফিকুর রহমান তিনিও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি অবশ্য বলেছিলেন যে আমার দলের সেক্রেটারি বাবুল আক্তারের কাছে যান এবং তাহির আলী গিয়েছিলেন অ্যাকর্ডিংলি, কিন্তু বাবুল আক্তার উল্টো তাহির আলীকে অনেক ধমক দিয়েছে, শায়েস্তা করার কথা বলেছে। এরপরে তো তাহির আলীকে রাতের অন্ধকারে তার বাসা ডাকাতি করে তাকে খুন করা হয়েছে। খুনের পরের দিন নাকি আমি উনার এই তাহির আলীর ফ্যামিলি, তার পরিবারের মানুষদের কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে, ছেলেদের কাছ থেকে শুনেছি এমপি সাহেব গিয়েছিলেন তার বাসায়। তখন ডিআইজি সিলেট রেঞ্জের ডিআইজি ছিলেন, এসপি সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন। তখন এমপি বলেছিলেন যে আমি 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে গ্রেপ্তার করানোর নির্দেশ দিয়েছি এবং তা গ্রেপ্তার হবে, আপনি চিন্তা করবেন না। 24 ঘন্টা, 24 দিন, এখন মাসের পর মাস যাচ্ছে, কোনো আসামিরা গ্রেপ্তার হচ্ছে না এবং গ্রেপ্তারি আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং আসামিরা সকলেই কেউ শ্রমিক লীগ, কেউ যুবলীগ, কেউ আওয়ামী লীগ, কেউ শ্রমিক লীগ, কেউ সন্ত্রাস লীগের সদস্য। তারা সকলেই এমপি সাহেবের গাড়িতে ঘুরে এমপি সাহেবের সাথে থাকে। তবে এই ঘটনাটা আমাকে জিজ্ঞাসা না করে এই প্রবাসীদের, এই শফিকুর রহমান চৌধুরী তিনিও ব্রিটিশ নাগরিক ছিলেন এবং এখানে দীর্ঘদিন তিনি ছিলেন, তিনি এখানেই বড় হয়েছেন, উনাকে একটু দয়া করে জিজ্ঞেস করেন। আর যে সকল প্রবাসী বায়েলা আওয়ামী লীগের